1992 সালে 30 এপ্রিল ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কয়েকজন মানুষ মাইক্রোফোনের সামনে বসে ঘোষণা করলেন একটি নতুন সংগঠনের নাম হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, সংক্ষেপে হুজিবি। তাদের কেউ ছিলেন সদ্য আফগান যুদ্ধফেরত, সোভিয়েত বিরোধী যুদ্ধে অংশ নিয়ে দেশে ফিরে তারা গড়ে তুলেছিলেন এই সংগঠন। ঘটনাটি ছিল প্রতীকী, কারণ এই সংগঠনের জন্ম কোনো গোপন আস্তানায় হয়নি, হয়েছিল প্রকাশ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থানে। সেই সময় রাজপথেও শোনা গিয়েছিল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান এর মতো স্লোগান। এ সময় প্রশ্ন হলো, এই উগ্র মতাদর্শের বীজ বাংলাদেশে এলো কিভাবে? গল্পের শুরু আফগানিস্তানে। 80-র দশকে সোভিয়েত বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সৌদি আরবের সমর্থনে গড়ে ওঠে মুজাহিদিন নেটওয়ার্ক। যুদ্ধের জন্য তৈরি হয় একটি বিশেষ ধরনের রাজনৈতিক ও ধর্মীয় প্রচারণা। সেখানে সশস্ত্র লড়াইকে তুলে ধরা হয় বীরত্ব হিসেবে। এ সময় আফগান শিশুদের জন্য তৈরি কিছু পাঠ্য বইয়েও যুদ্ধ ও জিহাদের ধারণা তুলে ধরা হয়েছিল। উদ্দেশ্য ছিল সোভিয়েত বিরোধী লড়াইয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করা। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, যুদ্ধ শেষ হলেও সেই মতাদর্শ শেষ হয়নি। আফগান যুদ্ধ থেকে ফিরে আসা যোদ্ধারা সঙ্গে নিয়ে এসেছিলেন প্রশিক্ষণ, আন্তর্জাতিক যোগাযোগ এবং নতুন এক রাজনৈতিক স্বপ্ন। বাংলাদেশেও তৈরি হতে থাকে সেই নেটওয়ার্কের ভিত্তি। 90-এর দশকের শেষের দিকে এই নেটওয়ার্ক আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত হয়। আল কায়েদার একটি ঘোষণাপত্রে বাংলাদেশি এক জিহাদি নেতারও নাম উঠে এসেছিল। একই সময়ে হুজিবি আঞ্চলিক বিভিন্ন উগ্র সংগঠনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরপর দেশের ভেতরে শুরু হয় সহিংসতার অধ্যায়। কোটালীপাড়ায় বোমা উদ্ধার, রমনার বচমূলে হামলা, সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা। একটির পর একটি ঘটনা দেখিয়ে দেয়, এই শক্তি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নেই। 2004 সালে উত্তরবঙ্গে আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। সে সময় রাজশাহী, নাটোর ও নওগাঁ অঞ্চলে বামপন্থী চরমপন্থী সংগঠনের সর্বাহারাদের তৎপরতায় মানুষ আতঙ্কে ছিল। রাষ্ট্রের স্বাভাবিক ব্যবস্থা, পুলিশ, আদালত ও আইন দিয়ে সমস্যা মোকাবেলা করার কথা থাকলেও মাঠে আসে আরেক শক্তি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, যার নেতৃত্বে ছিলেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। তারা প্রকাশ্যে মিছিল করত, অভিযান চালাতো এবং সহিংসতার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করত। অভিযোগ ছিল, সে সময় প্রশাসনের একটি অংশ তাদের কার্যক্রমের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ছিল না। কিন্তু খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায়, যে শক্তি কেউ কেউ ব্যবহার করতে চেয়েছিল, সেটিই একসময় রাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। 2005 সালের 17ই আগস্ট তার প্রমাণ দেয় জেএমবি। মাত্র আধা ঘন্টার মধ্যে দেশের 63টি জেলায় প্রায় 500 বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা দেখিয়ে দেয় তাদের সাংগঠনিক সক্ষমতা। এরপর ঝালকাঠিতে 2 বিচারক হত্যার মধ্য দিয়ে তারা প্রমাণ করে, তাদের লক্ষ্য শুধু ভয় সৃষ্টি নয়, রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানকেও আঘাত করা। 2009 সালের পর উগ্রবাদ মোকাবেলার ধরন আবার বদলে যায়। জঙ্গিবাদকে অনেক সময় রাজনৈতিক বর্ণনার অংশ হিসেবেও ব্যবহার করা হয়। সরকার নিজেদের ধর্মনিরপেক্ষতার রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে, আবার দেশের অভ্যন্তরে ধর্মীয় আবেগের রাজনীতিও চলতে থাকে। 2016 সালের হলি আর্টিজান হামলা দেখিয়ে দেয়, উগ্রবাদ শুধু প্রান্তিক মানুষের সমস্যা নয়। নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়া উচ্চবিত্ত পরিবারের তরুণরাও এই মতাদর্শে যুক্ত হতে পারে। হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধরনের হামলা কমে আসে, তবে মতাদর্শ পুরোপুরি নির্মল হয়নি। এরপর আসে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়। অভ্যুত্থানের অস্থিরতার মধ্যে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় 202 জন বন্দী। তাদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন মামলার আসামি। পরবর্তী সময়ে নিরাপত্তা সংস্থার হিসাব অনুযায়ী তাদের একটি অংশ তখনও পলাতক ছিল। এরপর আলোচনায় আসে জঙ্গি মামলার আসামিদের জামিন। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে কয়েকশো আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের নামও আলোচনায় আসে। একই সময়ে প্রকাশ্যে দেখা যায় কালো পতাকা, খিলাফতপন্থী স্লোগান এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল।
2025 সালের ঢাকার বাইতুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচিও আলোচনার জন্ম দেয়। এসব ঘটনা আবারও পুরানো প্রশ্ন সামনে আনে। উগ্রবাদ কি সত্যিই শেষ হয়েছে, নাকি শুধু তার প্রকাশের ধরন বদলেছে? অন্যদিকে বিদেশি ও বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্রবাদী নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। ডিজিটাল যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্রচারণা এখন নতুন মাধ্যম হয়ে উঠেছে। 3 দশকের বেশি সময়ের এই ইতিহাস দেখায় উগ্রবাদ কোনো একক কারণে তৈরি হয় না। এর পেছনে থাকে আন্তর্জাতিক রাজনীতি, মতাদর্শ, রাজনৈতিক ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা এবং সামাজিক হতাশা। সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো শক্তিকে সাময়িক স্বার্থে ব্যবহার করলে একসময় সেই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ প্রশ্ন শুধু পতাকার নয়, প্রশ্ন হলো এই পতাকা কারা তুলে দেয়, কারা ব্যবহার করে, আর কারা শেষ পর্যন্ত এর মূল্য দেয়। ইতিহাসের উত্তর একটাই, পতাকা নিজে ওড়ে না, তাকে ওড়ানো হয়। কোনো শক্তিকে সাময়িক স্বার্থে ব্যবহার করা হলে একসময় সেই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তারই মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। সিটিজেন ভয়েস, নিউজ ডেস্ক।